আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব 6। ব্যালকনির ইজি চেয়ারটায় শরীর এলিয়ে বসে আছে মেঘা, চোখ দুটো বন্ধ, পা তুলে মাথা পেছনের দিকে এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে শান্ত হয়ে। কানে ব্লুটুথ, হাতের ভাঁজে ফোন, গান শুনছে হয়তো। হাঁটু ছাড়ানো চুলগুলো খোলা, ইজি চেয়ার ছাপিয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে চুলগুলো। মেয়েটা স্থির চিত্তে বসে আছে, কোনো দিকে খেয়াল নেই। কানে ব্লুটুথ থাকার দরুন ঘর পেরিয়ে বেলকনিতে কেউ উপস্থিত হয়েছে এর আভাস পায়নি মোটেও। মেয়েটার শান্ত স্থিরতায় বিঘ্ন ঘটিয়ে বাঁ হাতে হ্যাঁচকা টান মেরে বসা থেকে তুলে দাঁড় করালো কেউ। ঠাস করে হাতের ফোনটা মেঝেতে পড়ার শব্দ হলো। মেঘা সচকিতে সবটা বুঝে ওঠার আগেই দুটো শক্তপোক্ত হাত দেওয়ালে ঠেস মেরে চেপে ধরলো ওকে। মেয়েটার ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে আছড়ে পড়লো মুখের ওপর, যা হাঁটু ছাড়িয়ে গেছে ঢেউ খেলে। প্রথম অবস্থায় টাল সামলাতে না পেরে ভরকালো মেয়েটা পর মুহূর্তে চোখ মেলে তাকাতেই চোখ সম্মুখে অনাকাঙ্ক্ষিত একজনের মুখশ্রী দেখে নরম চোয়াল শক্ত হয়ে আসলো ওর। এক নিমিষে বিরক্তি ছাপিয়ে ক্ষুব্ধ হলো দৃষ্টি। রৌদ্র চিবিয়ে হিসিয়ে উঠল, এই হোয়াটস ইয়োর প্রবলেম নাও? এখন এ বাড়িতে কি করছিস? হ্যাঁ, কেন গেড়ে আছিস এখানে? আমার জন্য? আমার জন্য নয় তাহলে কার জন্য বল? কার জন্য আছিস এ বাড়িতে? এ বাড়িতে আসিস থাক, আমার মাথায় চড়ে বসলি কেন? হোয়াই? শেষের কথাটা কণ্ঠ চেপে উচ্চারিত হলো। মেঘা শক্ত মুখশ্রীতে শিথিলতা টানলো, হাফ ছেড়ে স্বাভাবিক হলো সে। রৌদ্র একেবারে ঝুঁকে পড়েছে ওর দিকে। মেঘা আলতো শক্তি খাটিয়ে ঠেলে দূরে সরালো রৌদ্রকে, গা ঝাড়ালো ধুলো ঝাড়ার ন্যায়। মুখের ওপর আছড়ে পড়া সিল্কি চুলগুলো আলগোছে সরিয়ে দিল। কান থেকে ব্লুটুথ খুলে দায় ছাড়া ভঙ্গিতে ঠেস দিয়ে উচ্চারণ করলো, সরি, কিছু বললেন? শুনতে পাইনি, রিপিট করুন। রোদের চাহনি ধারালো তীক্ষ্ণ। খোলা বারান্দায় লালচে একটা নিভু আলো জ্বলছে। মেঘার ফর্সা চেহারা লালচে দেখাচ্ছে লাইটের আলোয়। রোদের চোয়াল শক্ত স্থির দৃষ্টি। মেঘার সাথ সাথ প্রতিক্রিয়া না পেয়ে শ্বাস ফেলে আবার বলল, আপনার সাহসের তারিফ করতে হচ্ছে। এভাবে চেনা নেই জানা নেই একটা মেয়ের ঘরে উইদাউট পারমিশন ঢুকে গেলেন। বা সাহস আছে বলতেই হয়। কি শরীর চুলকায় মেয়েদের ছোঁয়ার জন্য? বাহানা খোঁজেন, বারবার টাচ করেন কেন আমায়? হু আর ইউ টু টাচ মি? রৌদ্র ঠোঁট বাঁকিয়ে নিল। মেঘা ক্ষিপ্ত করেছে দৃষ্টি। ঝুঁকে এসে বলল রৌদ্র, এসব শেখাচ্ছে আদ্র তোকে? এসব লেম ছোটোখাটো ইংরেজি শিখছিস ওর থেকে? চ্যাপ্টার বাকি আছে, ওর কাছে পড়তে যাবি? চল আমি পড়াচ্ছি তোকে, তোর চ্যাপ্টার ক্লোজ করি চল। রৌদ্র মেঘার হাত খপ করে চেপে ধরতে মেঘা ঝাড়া মেরে নিজেকে সারিয়ে নিল। চোখ মুখ নাটিয়ে ক্ষুব্ধ স্বরে বলল, হোয়াটস রং উইথ ইউ? বারবার সোয়ার ধান্দায় থাকেন কেন? হ্যাঁ, আর তুই তুকারি করছেন কার সাথে? কে আপনি? উফ সুইট হার্ট, তুই তুকারি করছি বলে পছন্দ হচ্ছে না? আচ্ছা আর করবো না তুই তুকারি, চলো বদলে ফেললাম ভাষা। আর আমি কে? আমাকে চিনিস? ও সরি, আমাকে চেনো না? চলো চেনাই আমি তোমার কে। এর মধ্যে ঘরের বাইরে থেকে আদ্রের উচ্চস্বরের ডাক ভেসে আসলো, মেঘ তাড়াতাড়ি আমার ঘরে আয়, আমি কিন্তু অপেক্ষা করতে পারবো না বলে রাখলাম। চকিতে ক্ষুব্ধতা সমেত দরজার দিকে ফিরল রৌদ্র। দপ করে কপালের শিরা ফুলে উঠল। মুচকি হাসলো মেঘা, রোদের দিকে তাকিয়ে উত্তর করলো গলা বাড়িয়ে, যাচ্ছি, তুমি যাও। রৌদ্র তাকাতে হাসি রেখা বাড়ালো। মেঝে থেকে ফোনটা তুলে রৌদ্রকে কাটিয়ে বারান্দা ছাড়লো। ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে বই নিয়ে গুনগুন করতে করতে ত্যাগ করলো ঘর। উপেক্ষিত হয়ে হাত মুঠো করে সজোরে দেওয়ালে পাঞ্চ করলো রৌদ্র। পিষে ফেললো দাঁত। মেঘা ঘর হতে বেরিয়েই টুকটুকির মুখোমুখি হয়েছে। টুকটুকি ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো, তোর আবার কিসের চ্যাপ্টার বাকি আছে? আছে, আমার যেটা বাকি আছে সেটা তোরও বাকি আছে, এখন চল। এই না, আমি যাব না। এখন কি আর পড়াশোনা করার সময় বল? আমি ঘুমাবো। ছাড় আমায়, আমি পড়বো না ভাই। তুই পড়বি না, তোর ঘাড় পড়বে, চল। বলে টেনে টুনে নিয়ে গেল মেয়েটাকে। ওরা আদ্রের ঘরে ঢোকা অবধি পেছন থেকে ক্ষুব্ধ নীরের দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্র। রাত্রি 11টা পেরিয়েছে অনেকক্ষণ। আহিয়ান খাটের ব্যাকবোর্ডে হেলান দিয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে, অফিসের কাজ করছে। সিরাত বাবুর দিক থেকে চোখ ফিরে আহিয়ানের দিকে তাকালো। ঘুমিয়েছে বাবু? আলগোছে কপালে ঠোঁট ছুঁয়ে উঠে বসলো সিরাত। আহিয়ানের কাজ ঘেঁষে নিজেও হেলান দিল ব্যাকবোর্ডে। আলগোছে আহিয়ানের বাহু জড়িয়ে মাথাটা নামিয়ে কাঁধে রাখলো। ল্যাপটপ থেকে মনোযোগ সরালো আহিয়ান, মৃদু হাসলো। বাম হাতে কাজ চালিয়ে ডান হাতটা বাড়িয়ে পেছন থেকে ঘাড় গলিয়ে আলতো করে সিরাতের বাহু জড়িয়ে ধরল। অতপর আবার মনোযোগ ফেরালো কাজে। সিরাত চুপ থাকলো বহুক্ষণ, অতপর গলা ভিজিয়ে শীতল কণ্ঠে বলল, একটা কথা বলি? না, বলবে না কোনো কথা, কারণ যা বলবে তা আমি শুনতে চাই না।
অগত্যা চুপসে গেল সিরাত। ও কি বলবে আহিয়ান তা আন্দাজ করতে পেরেছে। সিরাত কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, একবার ভেবে দেখলে হয় না? আমি ভাবতে চাই না, কিন্তু আমি চাই, আমি একটা সংসার চাই আহিয়ান। আছে তো আমাদের সংসার, এটাকে সংসার বলে না? তুমি যেটাকে সংসার ভাবছো, ভাবতে চাইছো, যেখানে যেতে চাইছো, সেটাকে সংসার বলে না? সবটা বদলেছে, সময় পেরিয়েছে, কিছুই আর আগের মতো নেই। তিনটা বছর কেটেছে এভাবে। আর কত? চলো আর একটাবার সুযোগ নিয়ে ফিরে যাই। এখন তো আমাদের বাবু হয়েছে, আর কোনো চিন্তা নেই এখন। আগের সবটা ভুলে যাও। ভুলে যাব আমি? ভুলতে বলছো আমায়? আমি তো কোনোদিন ভুলবো না। তুমি হয়তো ভুলতে চাইছো, দাঁড়াও মনে করাচ্ছি তোমায়। সিরাতকে ছাড়লো আহিয়ান, ল্যাপটপ বন্ধ করে পাশে রাখলো। ঘরে একটা নিভু আলো জ্বলছে। রামেশের ঘুমের দরুন হাই পাওয়ারের আলো জ্বালানো হয়নি। ফোনের ফ্ল্যাশ জ্বালানো আহিয়ান সিরাতের ডান হাতটা টেনে ধরল। ফ্ল্যাশ তাক করলো সে হাতের কবজির নিচের দিকে। সহসা তির্যক আলোয় পুরোনো একটা কালো পোড়া দাগ ফুটে উঠল ফর্সা হাতে। সেই দাগকে ইশারা করে শক্ত কণ্ঠে বলল আহিয়ান, এই দাগটা দেখেছো? মনে পড়লো কিছু? যদি মনে পড়ে থাকে, তাহলে দ্বিতীয়বার আমাকে আর সবটা ভুলে যেতে বলবে না। যেখানে আমি কখনো জোরপূর্বক তোমাকে স্পর্শ অবধি করিনি, সেখানে ওরা তোমার শরীরে ক্ষতের সৃষ্টি করেছে। কি করে ভুলবো সবটা? ফ্ল্যাশ নেভালো আহিয়ান, পিটপিট করে চোখ নামিয়ে নিল সিরাত। অসহায় কণ্ঠে বলল, আমি চাই আমাদের একটা আলাদা সংসার হোক। এভাবে সারা জীবন বাপের বাড়িতে কাটাতে চাই না আমি। আমি আমার নিজের একটা আলাদা সংসার চাই। হবে, আমাদের নিজেদের একটা সংসার হবে এবার। থাকতে হবে না তোমায় এ বাড়িতে। তবে হ্যাঁ, ও বাড়িতে ফেরার কথা ভুলেও ভাববে না, কারণ ও বাড়িতে ফিরবো না আমরা। আর কিছুদিন যাক, বাবু একটু বড় হোক, তুমি একলা সামলাতে শিখে নাও ওকে। তারপর আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। নতুন বাড়িতে নতুন করে শুরু করব সবটা। নতুন করে সংসার বাঁধবো, যে সংসারে তুমি, আমি আর আমাদের রামেশা থাকবে। হবে না এতে? সিরাত কিছুই বলল না, আফসা আলোয় তাকিয়ে রইল নিজের হাতের পোড়া দাগটার দিকে। এই দাগটা আফিফা নেওয়াজের দেওয়া, তার অত্যাচারের চিহ্ন হয়ে থেকে গেছে। সিরাত আর আহিয়ানের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। তবুও মাঝে মাঝে অবাকই হয় সিরাত, অ্যারেঞ্জ ম্যারেজ করেও যে মন বোঝার মতো এতটা যত্নশীল, কোমল হৃদয়ের কাউকে পাওয়া যায়, তা সে কবু কল্পনাও করেনি। ওদের বিয়ের প্রথম বছরটা ঠিকঠাকভাবে কেটেছিল। ওদের বিয়ের পরের বছর আইহানের ছোট ভাইয়ের বিয়ে হয়। তারপর থেকে শুরু হয় অশান্তি। সিরাত অসহ্য হয়ে পড়ে ও বাড়ির সবার কাছে। অবশ্য সহ্যই বা কবে ছিল? জোরপূর্বক ও বাড়ির লোক সিরাতকে মানিয়ে নিয়েছিল। আহিয়ান দিনের পুরো ভাগে অফিসে থাকতো, বাড়িতে একলা থাকতো সিরাত। অন্যরা কেউ ওর সাথে কথা বলতো না সেভাবে। খাওয়া নেওয়া কোনো কিছুতেই সিরাজের খোঁজ খবর নিত না। প্রথম বছর থেকে বাচ্চার জন্য তাগাদা দেওয়া হয়েছে সিরাতকে। আহিয়ান এসব কিছুই জানতো না। ওর পরিবারের লোক ওর সামনে এক আর পেছনে আর এক ছিল। বাড়ির সব কাজ সিরাত নিজেই করতো। ও বরাবর চাপা স্বভাবের, মুখ ফুটে বলতো না কিছু, কখনো অভিযোগ করতো না, প্রতিবাদ করতো না। মুখ বুজে সবটা সহ্য করতো। বাড়ির সব কাজ করতো মুখ বুজে। আফিফা নেওয়াজ তার ছোট ছেলের বউকে যতটা যত্নে রাখতেন, বড় ছেলের বউকে ঠিক ততটাই অযত্নে ফেলে রাখতেন, অবমাননা করতেন। এমনকি এক পর্যায়ে সীমানা পেরিয়ে ওর গায়ে অবধি হাত তুলতেন। তবুও সিরাত স্বাভাবিকের ন্যায় ছিল। আহিয়ানকে সাহস জুগিয়ে কিছু বলার মতো সাহস পায়নি কখনো। কেননা আহিয়ান যদি ওকে ভুল বোঝে তখন, আহিয়ান যদি নিজের পরিবারের ফাঁদে পড়ে কথা বলে, যদি সিরাতকে অবিশ্বাস করে, তখন কি হবে? এই ভয়ে সিরাত মুখ খুলত না নিজের পরিবার, মা বাবা ছেড়ে। আহিয়ান সিরাতের হয়ে কথা বলবে না নিশ্চয়ই, এই নিয়ে সংশয় ছিল সিরাতের মনে। সর্বদা ভয়ে তটস্থ থাকতো সে। বিয়ের দ্বিতীয় বছরেও যখন সিরাত কনসিভ করলো না, তখন সব কিছুর মাত্রা ছাড়িয়ে যায়। ও বাড়ির লোক কথায় কথায় অপদস্থ করা শুরু করে সিরাতকে। অত্যাচারের মাত্রা বাড়ে, এমনকি সিরাতকে ছেড়ে সিরাতের সম্মুখে আইহানের দ্বিতীয় বিয়ে দেওয়ার কথাও বলেন নেওয়াজ পরিবারের লোক। কাবির পরিবারের কাছেও এসবের কোনো হদিশ ছিল না। আইহান সন্দেহভাজনে সিরাতকে কখনো কোনো কিছু জিজ্ঞেস করলে বরাবর এড়িয়ে যেত সিরাত, কথা ঘোরাতো। কিন্তু সবটা তো আর চাপা থাকে না। এক পর্যায়ে যখন সবটা জানাজানি হয়, তখন ক্ষুব্ধতা সংবরণ করতে পারেনি আহিয়ান। সিরাতের জন্য নিজের মা বাবাকে ছাড়তে দুবার ভাবেনি সে। আহিয়ান লজ্জিত। নিজের মা বাবা পরিবারের কর্মকাণ্ডের জন্য সে নির্বিঘ্ন। সিরাতের সামনে নিজেকে ছোট মনে হয় ওর। সিরাতকেও ছাড়তে পারেনি। ও পরিবারের লোক সিরাতকে বন্ধা অপবাদ দিয়ে আহিয়ানের দ্বিতীয় বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আহিয়ান সে এসবে মানেনি। নিজের পরিবারে তোয়াক্কা করেনি সে।
বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর ভাড়া বাড়িতে উঠেছিল ওরা। পরবর্তীতে তোফায়েল কাবিরের কথায় এ বাড়িতে আসতে হয়েছে। অতীত চারণে খুবলে উঠল সিরাত, বিষিয়ে গেল অন্তর, মন কঠোরে পুরনো ব্যথারা দগদগে হয়ে জেগে উঠল। দুঃখী হয়ে মাথা নুয়ে খসখস করল মেয়েটা। আইহান চুপটি করে দীর্ঘক্ষণ পরখ করল ওকে, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সিরাতকে টেনে নিল নিজের কাছে, আলতো করে জড়িয়ে নিল। সিরাতর বুকে মাথা ঠেকিয়ে এলিয়ে পড়ল। আইহান আলতো করে চুমু খেলো সিরাতের সিথি বরাবর, অতঃপর বলল মোলায়েম স্বরে, আর কিছু ভাবতে হবে না তোমায়, ঘুমাও এখন। সারাদিন রামেশের পেছনে অনেক ধকল যায়, দেখেছো চেহারার কি হাল হয়েছে তোমার। এবার একটু বাচ্চার সাথে সাথে নিজের দিকেও খেয়ালি হও। আমার বউটা দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, তাই পছন্দের মাত্রা কমে আসছে বুঝি? হাসলো আহিয়ান, হাতের বাঁধন শক্ত করলো এবার। কপালে গাঢ় চুমু খেলো শব্দ করে, বলল কণ্ঠ খাদে নামিয়ে, কোনোদিন না পছন্দের মাত্রা বাড়ছে আরো বেশি। এত সুন্দর বইয়ের ওপর থেকে পছন্দের মাত্রা কমতে পারে কখনো? তোমার উপর আমার পছন্দ আর ভালোবাসার গভীরতা কেবলই বেড়ে চলে, কমার নো চান্স। সকাল 10টা বাজতে চললো, আজ ভার্সিটি নেই, টুকটুকে এখনো বেধারসে ঘুমোচ্ছে। হেলদোল নেই কোনো, ভার্সিটি না থাকলে এভাবেই ঘুমায়ও। মেঘাও ঘুমায়, তবেও উঠে পড়েছে। ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে আদ্রকে দেখলো সে। এতক্ষণে সবাই যে যার কাজে চলে গেছে। শুভ্র অফিসে চলে গেছে, তোফায়েল কাবির আর তৌসির কাবিরও চলে গেছেন অফিসে। ব্রেকফাস্ট শেষ সবার, আদ্র ড্রয়িং রুমের সোফায় বসে বসে ফোন ঘাঁটছে। মেঘাওকে কয়েক পলক দেখে কিচেনের দিকে এগোলো। শাহিনা কাবির তরকারি কষাচ্ছেন, নিচে বসে বটিতে মাছ কাটছেন রুবিনা কাবির। মেঘা আলতো হেসে পেছন থেকে আলগোসে শাহিনা কাবিরকে জড়িয়ে ধরল। হাই তুলে নরম কণ্ঠে বলল, গুড মর্নিং মনি। স্মিত হাসলেন শাহিনা কাবির, কোমল সুরে বললেন, উঠে পড়েছিস, কি খাবি বল। হটপটে গরম পরোটা রাখা আছে, ডিমের অমলেট করে দেব। না মনি, এখন কিছু খাবো না, শুধু কফি খাবো। বলতে বলতে কফি বসালো মেঘা। রুবিনা কাবির মুখ কুচকালেন। মেঘা চুলা জ্বালিয়ে ঘাড় ঘুরিয়ে এক পলক এবার তার উদ্দেশ্যে বলল, গুড মর্নিং মামনি। মর্নিং আছে এখনো, কটা বাজে খেয়াল আছে? 10টা পেরিয়ে গেছে। কোন বাড়ির মেয়ে বউ এত সকাল অবধি ঘুমায়? মেঘা থামলো, শিথিল মুখশ্রী বিকৃত করলো সহসা। বউ সম্বোধনটা ঘৃণিত লাগলো ওর কাছে। শাহিনা কাবির পরিস্থিতি বুঝে ঝটপট বললেন, আহ রুবিনা, কী সব বলছিস? মেঘা, সাফা এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনিও। শুকনো উত্তর করলো মেঘা, না। অতপর কফি নিয়ে বেরিয়ে এলো কিচেন থেকে। আদ্রের পাশে সোফায় বসলো, উদাস হয়ে চুমুক বসালো কাপে। আদ্র এক পলক চেয়ে প্রশ্ন করলো, ঘুম হলো এতক্ষণে? উত্তর করলো না মেঘা, আদ্রের দিকে তাকালো। খুব মনোযোগ সহকারে ফোন ঘাঁটছে আদ্র। নতুন ফোন কিনেছে আবার, আগেরটার আর খোঁজ পাওয়া যায়নি। লাস্ট লোকেশন বাড়িতেই ছিল। মেঘা জিজ্ঞেস করলো, নতুন ফোন কিনেছো? হুম। কি করছো ফোনে? কিছু না। কপালে ভাঁজ ফেললো মেঘা। আদ্র ওর দিকে আনমো না, কিছু তো একটা করছে ফোনে। মেঘা একটু উকি দিতেই ফোন সরিয়ে নিল আদ্র। কি দেখছিস? তুমি কি করছিলে তাই দেখছিলাম। লুকাচ্ছ কেন ফোন? লুকাতে যাব কেন? তাহলে দেখাও কি করছিলে। তোকে দেখাবো কেন? প্রেম করছো ফোনে, আমি লক্ষ্য করেছি। মিটিমিটি হাসছিলে। কার সাথে কথা বলছিলে বলো তো? আদ্র শ্বাস ফেললো, খানিক মস্করা করে চোখ টিপে বলল, ইটস টু সিক্রেট ডিয়ার। মেঘা চিকচিক করে উঠল, উচ্ছ্বসিত হয়ে বলল, সিরিয়াসলি প্রেম করছো? ফোনে দৃষ্টি ফিরিয়ে নিল আদ্র, রাশভারী গলায় বলল, টুকটুকির রোল প্লে করতে এসেছিস? মৃদু হাসলো মেঘা, কফিতে পরপর কয়েকটা চুমুক বসালো। মগটা বাড়িয়ে টি টেবিলের ওপর রাখলো, সন্তর্পণে উঠে দাঁড়ালো। পা টিপে দুপা এগিয়ে ছো মেরে আদ্রের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ভরকালো আদ্র। মেঘা ছুট লাগালো সিঁড়ির দিকে। আদ্র ঝট করে উঠে দাঁড়িয়ে ধাওয়া ধরার আগে গলা উঁচিয়ে বলল, মেঘ ফোন দে আমার, ফাজলামি করবি না একদম, ইম্পর্টেন্ট কাজ করছি আমি। মেঘা শুনলে তবে তো। পরনের স্কার্টটা উঁচিয়ে ধরে পায়ের দিকে তাকিয়ে সিঁড়ি উঠতে লাগলো টপাটপ। 4 ধাপ সিঁড়ি ওঠার আগেই ধাক্কা খেলো শক্ত খাম্বা মতো কিছু একটার সাথে। আকস্মিক বাধা পেয়ে সিঁড়িতে পা উঁচু নিচু হতেই বেসামাল হয়ে পেছনের দিকে পড়তে নিল, তবে পড়ল না। ডান হাত টেনে আটকে ফেললো কেউ। এক মুহূর্তে ভয়ে চোখ মুখ খিঁচল মেঘা। পরেনি এটা অনুধাবন হতেই পিটপিট করে চোখ খুলল। অমনি রৌদ্রের নিরেট শ্যামলা মুখশ্রী নজরে পড়ল। প্যান্টের পকেটে এক হাত গুজে অন্য হাতে আরামসে মেঘাকে পড়া থেকে বাঁচিয়ে নিয়েছে ও। দুজনের দৃষ্টির মিলনের মাঝেই নিচ থেকে আদ্র চেঁচালো ভরকানো গলায়, মেঘ ঠিক আছিস? তোকে বললাম ছুটবি না, এক্ষুনি পড়ে গেলে কি হতো? আদ্রের কথা কর্ণপাত হওয়া মাত্রই রৌদ্র হাত ছেড়ে দিল মেঘার। আর ঠিক থাকলো না মেয়েটা, ছাড়া পাওয়া মাত্রই ঠাস করে পড়ে গেল পিছনের দিকে।
সোজাসুজি কোমর চড়কে পড়ল মেয়েটা। অমনি ব্যথায় চোখ খিচে মৃদু আর্তনাদ করে কুকিয়ে উঠল। চেঁচালো আদ্র, মেঘ! কিচেন থেকে ছুটে আসলেন শাহিনা কবির, পিছু পিছু রুবিনা কবির। আদ্র তেড়ে আসলো। কোমরে হাত ঠেসে মেঝেতে ব্যথাতুর মুখে ভঙ্গিমা নিয়ে পড়ে আছে মেঘা। পদযুগল এখনো সিঁড়িতে। আদ্র হকচকিয়ে গেল। মেঘাকে সামলে ধরল দুহাতে। বিচলিত হয়ে পড়ল সে। মেঘ, আর ইউ ওকে? ব্যথা পেয়েছিস? লেগেছে কোমরে? ঠিক আছিস তুই? মেয়েটার কোমরে লেগেছে ভীষণ, খারাপভাবে আচমকা পড়েছে, লাগারই কথা। রুবিনা কবির সবটা বোধগম্য করতে না পেরে মেঘাকে ওভাবে অমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে বললেন, আদ্র, কি হলো ওর? এভাবে পড়লো কি করে? এ মেয়ে, পড়লি কি করে? ছোটাছুটি করেছিস নিশ্চয়ই। উত্তর না করে কিরমিরিয়ে উঠল আদ্র ক্ষিপ্ত হয়ে। চোখ তুলে তাকালো সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা রৌদ্রের দিকে। নির্বিকার ঠায় দাঁড়িয়ে রৌদ্র, কোনো হেলদোল নেই। সে একইভাবে পকেটে এক হাত পুরে দাঁড়িয়ে আছে, তাল গাছের ন্যায়। আদ্র চরম ক্ষুব্ধ হলো, ধমকে উঠল রৌদ্রকে। হোয়াট দ্য হেল ডিড ইউ ডু, রুডি? আর ইউ ম্যাড? ফেলে দিলি কেন ওকে? ধমকটা কানে বাজলো রৌদ্রের। রুবিনা কবির খানিক চমকালেন। রৌদ্র মেঘাকে ফেলে দিয়েছে মানে? রৌদ্র কান চুলকে লাস্ট কয়েক ধাপ সিঁড়ি নেমে উত্তর করল, ইয়েস, আই অ্যাম ম্যাড। এত বছর পর বুঝতে পারলি এটা? ফেলে দিলি কেন ওকে? প্রথমত, আমি পড়া থেকে বাঁচিয়েছি ওকে। আর দ্বিতীয়ত, ফেলে দিয়েছি। মন চেয়েছে তাই ফেলে দিয়েছি। ও পড়েছে, ব্যথা পেলে ও ব্যথা পেয়েছে। আমি ব্যথা দিয়েছি তাই ব্যথা পেয়েছে ও। তোরা তো জ্বলছে কেন বলতো? আদ্রের সাথে সাথে বিস্মিত হলেন শাহিনা কবির আর রুবিনা কবির। রৌদ্রের ব্যাপারটা ঠিক হজম হলো না। এই মেয়েটাকে দেখেও রৌদ্র এতটা স্থির কেন? কিছু জানার নেই ওর। এত বছর ধরে এই মেয়েটা এই বাড়িতে কেন আছে জানার নেই রৌদ্রের। রৌদ্র এতটা শান্ত ঠিক মানতে আর বুঝতে অসুবিধা হচ্ছে। এতক্ষণে এই মেয়েটাকে দেখার পর অনেক কিছু ঘটে যাওয়ার কথা। আদ্র রৌদ্রকে গ্রাহ্য করল না। খেয়াল ফেরালো মেঘার দিকে। খানিক বিচলিত কণ্ঠে মেঘার বাহু ধরে বলল, খুব বেশি ব্যথা পেয়েছিস? ওর দেখি। আদ্র হাতটা বাড়িয়ে দিতেই সেটাকে শক্ত করে ধরল মেঘা। দাঁতে দাঁত চেপে আদ্রের ওপর ভর করে উঠে দাঁড়ালো। শাহিনা কবির প্রশ্ন করলেন, মেঘা, ঠিক আছিস মা? হ্যাঁ মনি, আমি ঠিক আছি, লাগেনি তেমন। হাঁটতে পারবি? পা বাড়া দেখি। আদ্রের কথায় মেঘা পা বাড়ালো। হাঁটতে সমস্যা হলো না। নিরীহ মুখে আদ্রের ফোনটা ওর দিকে ফিরিয়ে দিল মেঘা। বলল নিচু স্বরে, সরি। মেঘার হাতে আবার আদ্রের ফোন দেখে রগরগে দৃষ্টিপাত করলো রৌদ্র। ফোনটার দিকে তাকিয়ে বিড়বিড় করলো ক্ষুব্ধ স্বরে, একটাকে কোমরে ফ্লাশ করেছি, আবার এটা? রৌদ্রের বিড়বিড়ানো ওর মুখে হারিয়ে যায়। আদ্র মেঘার সরি বলাতে নরম স্বরে বলল, ইটস ওকে, ঘরে চল, আমি নিয়ে যাচ্ছি। মেঘা আদ্রের সাথে সিঁড়িতে উঠল। আদ্র হাতটা ছেড়েছে। নিজে নিজে উঠছে মেঘা। রৌদ্রকে পাশ কাটাতে গিয়ে রৌদ্রের দিকে চিবিয়ে কুপির দৃষ্টিপাত করলো মেঘা। ফুঁসলো মনে মনে। বিকাল গড়াতেই ছাদে উঠেছে মেঘা আর সাফা। এটা নিত্যদিনের রুটিন। সন্ধ্যার আগে এই মুহূর্ত থেকে আধার নামা অবধি ছাদেই কাটাবে দুজন। ছাদে অসংখ্য ফুল গাছ, সব টুকটুকির জন্য। মেয়েটা ভীষণ ফুলপ্রিয়। মেঘা রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে বসেছে। ভয় ডর নেই একটু। সাফা ভয়ে ভয়ে সাবধান করলো ওকে। উঁচুতে ফোবিয়া আছে সাফার। রেলিং ঘেঁষে দাঁড়াতেই পারে না ও। নিচের দিকে তাকালে মাথা চক্কর দিয়ে ওঠে। আর অপরদিকে এই মেঘা, এর তো কোনো কিছুতেই পরোয়া নেই। তিনতলার ছাদ থেকে রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে ভয়হীনা। হাতে ফোন, পূর্ণ মনোযোগ ফোনে। সাফা ওর থেকে সরে এসে ট্যাপ সেরে ছাদের ফুলের টবগুলোতে পানি দিচ্ছে। দিতে দিতে ডাকলো, মেঘা। হুম। তুই না অদ্ভুত। অদ্ভুত কেন হলাম? পানির পাইপ ছেড়ে এগিয়ে আসলো সাফা। ও নয় ভেজা হাত মুছলো। রেলিং থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। ঠোঁট ভিজিয়ে খানিক ইতস্তত বোধ করলো কথা তুলতে। বাড়িতে সবাই এই নিয়ে উদাসীন, কারো কোনো মাথা ব্যথা নেই, নিরুদ্বেগ সবাই। সাফা সেই 3 দিন থেকে পেট আর মুখ বহু কষ্টে চেপে রেখেছে। খসখস করছে প্রসঙ্গ তোলার জন্য। রৌদ্র আর মেঘার সমন্বয় প্রসঙ্গ। জিভ গিজগিজ করছে ওর। তবেও জানে এই প্রসঙ্গে কথা তুললে নিশ্চয়ই মেঘা ঝাড়ি খাবে। মেঘা ধমকাবে ওকে। রাগের দরুন হয়তো কথাও বলবে না ঘন্টার পর ঘন্টা। কিন্তু তবুও আজ আর সাফা চুপ থাকতে পারলো না, বলেই ফেললো, ভাইয়া এসেছে 3 দিন হলো, অথচ তুই এত নর্মাল আছিস কিভাবে? মেঘা কথাটা অতটা গুরুত্ব দিল না। অন্তত উপর উপর সে ভাবই দেখালো। ভেতরে কি চললো কে জানে। নিঃশব্দে শ্বাস পড়ল। বলল অজানার ভান ধরে, কোন ভাইয়ার কথা বলছিস? রৌদ্র ভাইয়া? ও, ওই ডিসগাস্টিং ম্যানার্সলেস লোকটা? ওটা তোর ভাইয়া হয় বুঝি? 5 বছর ধরে এ বাড়িতে আছি, একটা দিনের জন্য তো দেখিনি, তাই জানতাম না। তো তোর ভাইয়া এসেছে তো আমার কি?
তোর কিছু নেই, কি আছে? তুই আসলে অদ্ভুত মেঘা। মেঘার প্রত্যুত্তর করল না। খানিক বাদ সন্ধ্যার আজান পড়ল, আধার নামছে। শুভ্রের আসার সময় হয়েছে এটা মনে পড়তেই সাফা চটপট বলল, নিচে চল, এখন সন্ধ্যা হয়ে গেছে। রেলিং থেকে নামলো মেঘা। সাফা ছুটতে উদ্যত হয়ে পিছু ফিরল। নিজের সাথে নিজেই চ্যালেঞ্জ ধরলো মেঘার আগে নিচে পৌঁছাবে ও। মেঘা রেলিং থেকে নেমে গা ঝেড়ে পা বাড়ানোর আগেই দৌড় লাগালো সাফা। দুদিকে মাথা নাড়ালো মেঘা। এই মেয়ের ছটফটেপনা যাবে না। সাফা হুড়মুড়িয়ে তিনতলা থেকে দোতলায় নামতে গেলে সিঁড়ির মাঝপথে রৌদ্রের সাথে সাক্ষাৎ। হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে ধূপধাপ পা ফেলে ছাদে উঠছে রৌদ্র। শরীরে ভারী ট্রাউজার আর গলায় টাওয়াল ঝোলানো। পেটানো শরীর উন্মুক্ত। যখন তখন শাওয়ার নেওয়ার অভ্যাস হয়ে গেছে ওর। সাফা একটু থামলো, চোখ নামিয়ে গুটি গুটি ধাপে রৌদ্রকে পাশ কাটিয়ে ফের ছুটল নিচের দিকে। রৌদ্র দেখেও দেখলো না এখান থেকে সিগারেট জ্বালাতে জ্বালাতে উঠবে এখন। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরলো রৌদ্র। দৃষ্টি নিচুতে নামিয়ে বেখেয়ালে পা বাড়াতে বাড়াতে লাইটার জ্বালানোর আগেই কোনো কিছুর সাথে পা জড়িয়ে সামনের দিকে হুবড়ি খেলো সে। পড়তে পড়তে বাঁচিয়ে নিল নিজেকে। পা জড়ালো কি সেই সিঁড়ির পথে? কেউ ল্যাং মেরেছে ওকে? ক্ষুব্ধ হয়ে পিছু ফিরল রুদ্র। সুচালো দৃষ্টির মুখোমুখি মেঘা দাঁড়িয়ে। ওকে পাশ কাটিয়ে 2 ধাপ সিঁড়ি নেমেছে। রৌদ্র তাকাতেই বলল ঠোঁট নাড়িয়ে, উফস, দেখে হাঁটবেন তো। অতিথি মানুষ, দুদিনের অতিথি, এভাবে বেকায়দায় ঠ্যাং ভেঙে নিড়ে ফেরার ইচ্ছে আছে বুঝি? মেঘা নিজের পা দিয়ে রৌদ্রের পথে বাধা দিয়েছে তা বুঝতে আর বাকি রইল না। ঠোঁট থেকে সিগারেট নামিয়ে কণ্ঠ চড়াও করল রৌদ্র। জবান টাটিয়ে ঔদ্ধত্য স্বরে বলল, ইউ স্টুপিড, এক্ষুনি পড়ে যেতাম আমি। রিডিকিউলাস, পড়ার জন্যই তো ল্যাং মেরেছি, পড়েননি সৌভাগ্য। আমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলেন না, এর রিভেঞ্জ নিতে হবে তো। বাট ইওর লাকটাই গুড, পড়তে পড়তে বেঁচে গেলেন। কণ্ঠ ফিসে শেষটা বলল মেঘা। অতপর তিরস্কারে মুখ ফিরিয়ে নিল। চুল উড়িয়ে ভাব নিয়ে সিঁড়ির ধাপ নামতে গেলে শক্ত হাতে টান পড়ল চুলে। তড়িতে পিছু ফিরল মেঘা। রৌদ্রর চুল খামছে টেনে ধরেছে। ধরেই 2 ধাপ সিঁড়ির নিচে নেমে মেঘার সামনে বরাবর দাঁড়ালো সে। মুখ সিটকে নিল মেঘা। নিজে ঔদ্ধত্য হওয়ার আগেই রৌদ্রর চুল ছাড়ল। ঝুঁকে ফু দিল মেঘার মুখের ওপর। শ্বাস খিচে মুখ বিকৃত করল মেঘা। রৌদ্র বলল হিসিয়ে, সাহস খুব বেড়েছে তোর, তাই না? ও সরি, তোকে তো আবার তুই বললে গায়ে ফোসকা পড়বে। সরি সুইট হার্ট, তোমার সাহস বেড়েছে খুব। আমার পিছে লাগতে এসেছো। রুডবিক কাবির রৌদ্রের সাথে তাল মেলাতে চাইছো। তুমি সম্বোধনটা রৌদ্রের জিভে পোষালো না বেশিক্ষণ। কণ্ঠ তরতরে রূপ ধারণ করতেই তুমি থেকে বের তুই সূচকে বলল বাকিটা। খুব ইগনোর করছিস আমায় দেখছি, হয়েছেটা কি বলতো? ভুলে গেছিস আমায়? আমি তোরকে সেটা মনে নেই। আগের থেকে সুন্দর হয়েছি বলে আমার ফেস এই 5 বছরে হরলিক্সের সাথে গুলে খেয়েছিস। মেঘার কাছে সৌন্দর্য বোঝানো দিকটা বেশ হাস্যকর লাগলো। নিজের রূপ উপস্থাপনে নিজেই ঢাক নিজেই পেটাচ্ছে এই লোক। মেঘা হাসি চাপতে পারল না। তাচ্ছিল্যতার সহিত সিঁড়ির রেলিংয়ে খানিক হেলে শব্দ করে হি হি করে হেসে উঠল। ক্ষিপ্ত ভঙ্গিতেই ফিট খেল রৌদ্র। আকস্মিক হাসির রিনরিনে ঝংকারে তবদা খেলল বটে। হাসির কারণ বুঝল না, কপাল গুটিয়ে ফেলল সে। বিস্ময়ে তাকিয়ে রইল মেয়েটার হাসির দিকে। মেঘা হাসতে নিজের মতো। রৌদ্র চোখ সরু করে ওর হাস্যোজ্জ্বল মুখপানে তাকিয়ে থাকার মাঝেই খেই হারালো ধ্যান জ্ঞান খুইয়ে। ধীরে ধীরে ধারালো দৃষ্টি শীতল হয়ে আসলো আপনা আপনি।